বিসমিল্লাহির রহমানির রহিম। নদী রক্ষায় অন্তর্বর্তী সরকারের যা করা প্রয়োজন। আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত মনে হয় এই নদীগুলোই। প্রতিবারই দেখা যায় সরকার রদবদল হয় কিন্তু নদীর অবস্থা সেই একই রকম থাকে। আর তার সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়, একদিকে যেমন নদীগুলো নিজে দুর্ভোগ পোহায়, একসময় মারা যায়, অন্যদিকে নদীর আশেপাশে বসবাসকারী যত মানুষজন থাকে তাদের এই দুর্ভোগের ভাগীদার হতে হয়। এই নিয়ে প্রতিবেদন লিখেছে অধ্যাপক তুহিন ওয়াদুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো আমাদের দেশের নদীগুলোর যে সর্বনাশ অবস্থা সেটা হচ্ছিল কি, সেটার জন্য অনেক সময় অনেক আইন করা হয়েছে। যেমন আমরা যদি খেয়াল করি যে 1950 সালে প্রজাস্বত্ব আইন, এটা ছিল হচ্ছে এই আইনের গতিবিধি। এর থেকে শুরু করে বর্তমানে অনেক আইন হয়েছে নদীর, কিন্তু নদীর সেই বেহাল দশার কোনো সুন্দর রূপ আর ফিরে আসেনি। এর একটা বিশাল বড় কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে রাজনৈতিক সরকারের একটা ব্যাপার, যে রাজনৈতিক সরকারের পক্ষে কখনোই নদীর এই দখলদার মুক্ত করা বা নদীর যেই ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে নদী যারা দখল করে, এই বেশিরভাগ দখলদাররাই পৃষ্ঠপোষক হয় কাদের? বেশিরভাগ দখলদারদের পৃষ্ঠপোষক হলো রাজনীতিকবিদরা বা রাজনৈতিক নেতারা। তো যেই রাজনৈতিক নেতারা এই সকল দখলদারের পৃষ্ঠপোষক, তারাই কিভাবে এটা দমন করবে? সুতরাং রাজনৈতিক সরকারের ক্ষেত্রে একটা বাধা থেকে যায়। তবে আমাদের জন্য সবচেয়ে গোল্ডেন টাইম বা সুবর্ণ সময় হলো এই বর্তমানের অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার। কারণ এই সরকার কোনো রাজনীতিবিদের সরকার না। সুতরাং দখলদারকে সঠিকভাবে আইনের আওতায় এনে হটাতে পারবে। তো এছাড়াও এই উপদেষ্টা পরিষদ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, এটা আমাদের জন্য আরেকটা ব্লেসিং যে এখানে সুনামধন্য বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা এই পানি এবং নদী কেন্দ্রিক অনেক কাজ করেছেন তাদের জীবনে। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল, মাননীয় উপদেষ্টা শারমিন মুর্শিদ, মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই তিন ব্যক্তিত্বই আসলে পানি বা নদী নিয়ে অনেক কাজ আগে থেকেই করে এসেছেন। সুতরাং নদী উদ্ধারে তাদের সদৃষ্টির দিকে দেখলেই আমাদের নদীগুলো দূষণমুক্ত এবং দখলমুক্ত আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। এবার আসি যে এই নদীভিত্তিক বেশ কিছু সমস্যা এবং তার সমাধানের উপায় বা তার সারসংক্ষেপ হিসেবে অধ্যাপক তুহিন ওয়াদুদ দেখিয়েছেন আর কি। নদীর বা খাল বিলের জমির মালিক হওয়ার কোনো সুযোগ আইনত নেই। আইনগতভাবে নদী বা খাল বিলের যে জমি, এই জমিগুলোর মালিক আপনি হতে পারবেন না। কিন্তু দেখা গেছে কি বাস্তবে, যে অনেক পরিমাণে জমি বা এই সকল জমির অবৈধ মালিকানা নিয়েছেন কিছু কিছু ব্যক্তি, যারা আসলে যে জিনিসটা আসলে শাস্তিযোগ্য, অথচ তাদের নামে অবৈধভাবে সেটা রেকর্ডও হয়ে গিয়েছে। তো যদি ডিসি মহোদয়ের সাথে এই ব্যাপারে কথা বলা হয়, তখন তিনি বলে যে এই রেকর্ড সংশোধনের মামলা করতে। তো রেকর্ড সংশোধনের মামলা করলে দেখা যায় যে এই একটা মামলা 20 থেকে 30 বছর লেগে যায়। তো এত দীর্ঘদিন ধরে মামলার পিছে কে পড়ে থাকে? তখন দেখা যায় যে আলটিমেটলি মামলার রায় একতরফা চলে আসে, অপরাধীরা বা অন্যায়কারীরা শাস্তি পায় না। তো এই মর্মে কি করা উচিত? এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করে অথবা একটি পরিপত্র জারি করে অবৈধ যে মালিকানা থাকে তা কি অবৈধ ঘোষণা করে বন্ধ করা উচিত। এই কাজটুকু করতে পারলে অনেক নদী জমি উদ্ধার হয়ে আসবে। তারপরে আসি, এই নদী, খাল, বিল, জলাশয়ের অনেক জমি ডিসি সাহেব বা সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি বহির্ভূত কবুলিয়াত দিয়েছেন। কবুলিয়াত, এই কবুলিয়াত দিলে কি হয়, ওই জমির আর কি একটা পাট্টা কবুলিয়াতের একটা বিষয় থাকে আর কি। তো রেকর্ড হয়ে থাকলেও এই কবুলিয়াত বাতিলের ক্ষমতা কিন্তু ডিসির বা জেলা প্রশাসকের সরাসরি আছে। সুতরাং তিনি চাইলেই সেটা বাতিল করে দিতে পারে। এর উদাহরণ হিসেবে উদাহরণ হিসেবে আনা যায়। রংপুর জেলায় দুইটা এলাকা আছে, শালমারা এলাকা আর খটখটিয়া, এই দুইটা নদীর
কবুলিয়াত বাতিল করেছেন কে? দায়িত্বপ্রাপ্ত 2 জেলা প্রশাসক। সুতরাং এর নজিরও আমাদের সামনে উপস্থিত আছে। এবার আসি এই নদীর দায়িত্ব বিষয়ে, যে এই নদীর দায়িত্বপ্রাপ্তর জন্য একক কোনো প্রতিষ্ঠান নেই। নদীগুলো রক্ষার জন্য একক প্রতিষ্ঠান নেই, অনেকগুলো মন্ত্রণালয়, কমিশন এর সাথে জড়িত। তো দেখা গেছে যে বারবার এই সকল মন্ত্রণালয় এবং কমিশনকে কানেক্ট করে একটা কাজ আগানো, এটা খুবই টাফ হয়ে যায়। তো এটা হচ্ছে সমন্বয়ের চরম অভাব দেখা দেয়। এজন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই নদীগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত একটা একক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা আর কি। বিদ্যমান আইনে জাতীয় নদী রক্ষা কমিশনের কেবল 12টি ধারায় সুপারিশ করা যেতে পারে। উচ্চ আদালতের নির্দেশ আছে আইন পরিবর্তন করে জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করা। অন্তর্বর্তী সরকার এই কাজে এখনো হাত দিয়েছে কিনা তা আমাদের জানা নেই। তার মানে নদী রক্ষা কমিশন যেটা আছে সেটাকে আরো শক্তিশালী করতে হবে, যাতে কিনা কি এটার অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে সে কাজ করতে পারে আর কি নদীর। এবার আসি, জেলা প্রশাসকেরা যুক্তিসঙ্গত কারণে অনেক ব্যস্ত থাকে, তাদের একটা ব্যস্ততার বিষয় থাকে। কিভাবে? একজন জেলা প্রশাসক প্রায় 3 শতাধিক জেলার 3 শতাধিক কমিটির সভাপতি, তাকে সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় এবং এই ব্যস্ততার মাঝে আমাদের নদীর প্রতি তার মনোযোগ দেওয়ার সময় দেখা যায় পাওয়া যায় না। তাই আমাদের নদীকে যদি আগে দখল মুক্ত করতে হয়, সবার প্রথম এই নদীর দায়িত্ব ডিসি মুক্ত করতে হবে। তাহলেই দেখা যাবে কি নদী রক্ষার কাজটা অনেক এগিয়ে যাবে। এবার আসি আমাদের আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে, আমাদের প্রায় স্বীকৃত আন্তঃসীমান্ত নদী 57টি, কিন্তু বাস্তবে এর সংখ্যা 200-রও অধিক। তাহলে আমাদের সেই তালিকা সঠিকভাবে প্রণয়ন করে এবং তার স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। এখন তো 57টি স্বীকৃত, যতগুলো নদী আন্তঃসীমান্ত আছে প্রত্যেকটাই স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। আচ্ছা, নদীর রেকর্ড সূত্রে গিয়ে যদি আমরা সরজমিনে রেকর্ডগুলো, সিএস রেকর্ড সহ অন্যান্য রেকর্ডগুলোকে আমরা অনুসন্ধান করি, তাহলে সেগুলো পেয়ে যাব। নদীর প্রশস্ততা কতটুকু কমেছে, বেড়েছে, এই পরিসংখ্যান করা খুব জরুরি। তিস্তার বিষয়ে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিস্তার কারণে ক্ষতির অভাব নেই। শুধুমাত্র কুড়িগ্রাম জেলার যদি একটা উদাহরণ দেওয়া যায়, সেই জেলার একটা ইউনিয়নে প্রায় গত বছরে প্রায় 1000 পরিবার তারা কি উদ্বাস্তুতে পরিণত হয়েছে এই নদী ভাঙনের শিকার হয়ে। প্রতি বছর হাজার হাজার মানুষ উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। তো এরকম ভয়াবহ পরিস্থিতি তিস্তার 33 কিলোমিটার ভাঙন প্রবণ এলাকা রয়েছে। তো একটা এলাকা থেকে যদি 1000 হয়, তো এরকম 33 কিলোমিটার এলাকা যেটা ভাঙন প্রবণ, সেখানে ভাঙন হলে তো ডিজাস্টার হয়ে যাবে। তো লক্ষণীয় যে আমরা তিস্তা মহাপরিকল্পনা নামের একটা পরিকল্পনা করেছি, আসলে এটা একটা মহা ফাঁদে পরিণত হয়েছে, যার 8 বছরে কোনো কাজ হয়নি। এছাড়াও নদীতে যে অপ্রয়োজনীয় অনেক প্রকল্প নেওয়া হয়, সেই প্রকল্পগুলো বাতিল করতে হবে। সঠিক উদ্যোগের মাধ্যমে নদীগুলোকে সুরক্ষার প্রতি আমাদের নজর দিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা, আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন। এই কনভেনশনটা 1997 সালে জাতিসংঘ কর্তৃক এটা আয়োজিত এক অনুষ্ঠানে এটা হয় আর কি। 2014 সালে এটা কার্যকর হয়। এই কার্যকর হওয়া যে কনভেনশনটা, আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন, এই কনভেনশনে এখনো বাংলাদেশ স্বাক্ষর করেনি। তো বাংলাদেশের উচিত খুবই শীঘ্রই আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা। তাহলে আমরা যে কোনো আন্তর্জাতিক নদীগুলোর সমাধানে জাতিসংঘের সহায়তা পেতে পারি। আমাদের নদীর প্রস্থ কৃত্রিমভাবে ছোট করে তার উপর সেতু নির্মাণ করা হয়। আমাদের যখন দুইটা নদীর মাঝখানে সেতু নির্মাণ করা হবে, তখন দেখা যায় কি কৃত্রিমভাবে এই নদীর প্রস্থটা কমিয়ে আনা হয়। নদীর প্রস্থ কমিয়ে এনে এরপরে সেতু নির্মাণ করা হয়, কিন্তু এইটা আসলে নদীর জন্য সর্বনাশ ডেকে আনে। প্রায় অনেক নদীতে এরকম করা, এই কাজটা করা যাবে না। নদীর অবৈধ দখলদার উচ্ছেদ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, তাইলেই নদী একটা দখল মুক্ত বিষয়ে যাবে। শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে। আন্তঃসীমান্ত নদীর যে ভারতের পানি শোষণের ব্যাপারটা, এই ব্যাপারে আমাদের আরো বেশি সোচ্চার হতে হবে। এর বিরুদ্ধে জাতিসংঘে
প্রতিকার চাওয়া এবং আরো বেশি আমাদের এই ব্যাপারে বায়োলেটারাল বা মাল্টিলেটারাল আমাদের বৈঠক করে এই ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে, যাতে কিনা একতরফা তারা যে নদীর পানি শোষণ করে যাচ্ছে বা পার্শ্ববর্তী ভাটি অঞ্চলের দেশগুলোর দিকে তাকাচ্ছে না, এই বিষয়টা আসলে এটা সমাধানে আসা উচিত। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক মুক্ত একটা সরকার, তো এই ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সরকার, তো এই ক্ষেত্রে সরকার চাইলেই নদীর বিষয়ে অনেকগুলো কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে এবং এই নদীগুলো রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ পানি, নিরাপদ নদী, নিরাপদ যাতায়াত ব্যবস্থা সকল কিছু আমাদের নিরাপদ বাংলাদেশের জন্য এই নদীগুলো দরকার। তো সকলেরই একটা চাওয়া যে নদীর প্রতি যেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এক সুদৃষ্টি থাকে। ধন্যবাদ।